প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সিটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবদম্পতিদের জন্য, তা হচ্ছে পরিকল্পিত গর্ভধারণ। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন অত্যন্ত প্রমিজিং গাইনি বিশেষজ্ঞ, ডক্টর লাকি রহমান। তিনি বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন, কনসালটেন্ট, ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হসপিটাল, ঢাকা। দর্শক, আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয়টি যেটি নির্ধারিত হয়েছে পরিকল্পিত গর্ভধারণ। সত্যিকার অর্থে বর্তমান সময়ে, বিশেষ করে সিটি লাইফ, যেখানে সবাই ব্যস্ত, ক্যারিয়ার নিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দেখা যায় যে ব্যস্ত থাকে, সেই ক্ষেত্রে গর্ভধারণের ইস্যুটি অনেক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যে অনেকের ক্ষেত্রে ডিলেড হয়তো হচ্ছে। তো জেনে নিব যে পরিকল্পিত গর্ভধারণ বলতে আসলে কি বোঝায়, কি ধরনের পরিকল্পনা করতে হয়, সে বিষয়টি জেনে নেব। গর্ভধারণ বিষয়টি হচ্ছে একটি ফিজিক্যাল নর্মাল কন্ডিশন, যেটা হচ্ছে সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। গর্ভধারণ বিষয়টাকে আমরা বলি, কিন্তু এই নর্মাল স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি যে কোনো সময় জটিলতায় পর্যবেসিত হতে পারে। তো এই জন্য আমরা বলি যে গর্ভধারণ করার আগে একটি মেয়ের তো আজন্ম লালিত স্বপ্ন যে সে মা হবে, হ্যাঁ, গর্ভধারণ করবে। তবে গর্ভধারণ করার আগেই তাকে পরিকল্পনা করতে হবে যে আমি কখন গর্ভধারণ করতে পারবো, বা আমার শরীর ফিট আছে কিনা, সে মেন্টালি, ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি, ইকোনমিক্যালি কি ফিট আছে কিনা, সেক্ষেত্রে তাকে পরিকল্পনা করতে হবে। যে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে দেখা যায় যে তারা আনওয়ান্টেড একটা প্রেগনেন্সি নিয়ে চলে আসলো চেম্বারে, যে ম্যাডাম আমি গর্ভধারণ করেছি, কিন্তু এই গর্ভধারণটা আমি টেনে নিতে চাই না, হ্যাঁ, আমার তো ক্যারিয়ার করতে হবে, পড়াশোনা করতে হবে, আরও ফ্যামিলি কমপ্লিট করার জন্য আমার আরেকটু সময় দিতে হবে। কিন্তু তখন তাদেরকে গর্ভপাতের শরণাপন্ন হতে হয়। তো দেখা যায় যে এই গর্ভধারণটাই তার জন্য হয়তো বা তার সারা জীবনের একবারই চান্স ছিল যে তার এই গর্ভধারণটি হয়তো বা পরবর্তীতে আর সে কনসেপ্ট করতে নাও পারে। হ্যাঁ, তো এই জন্য বলবো যে আপনারা এই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণটা অ্যাভয়েড করার জন্য আপনারা পরিকল্পনা করুন। যে অনেক সময় নিউলি ম্যারিড কাপল যে আসলো আমাদের কাছে যে ম্যাডাম আমরা বেবি নিতে একটু দেরি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে দেরি করতে চাইলে অবশ্যই আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে দেরি করলে আমাদের গর্ভধারণ করতে পরবর্তীতে কোনো প্রবলেম হতে পারে কিনা। অনেকের দেখা যায় পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলো, অনেকের এন্ডোমেট্রিওসিস থাকে, অনেকের বিয়ের আগে কোনো অপারেশন থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে একটু তাড়াতাড়ি বেবি নেওয়ার জন্য। আর যাদের ক্ষেত্রে দেখা যায় বয়সটা একটু বেশি, হ্যাঁ, 30-র উপরে, তারা ক্যারিয়ার করার জন্য বেবি নিতে দেরি করছে। তো সেই পেশেন্টগুলোকে বলে আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব বেবি নেওয়ার চেষ্টা করেন। অনেক পেশেন্টের দেখা যায় বয়স কম, হ্যাঁ, 20-এর কম, তো তারা বেবি নিতে চাচ্ছে। তো সেই পেশেন্টগুলোকে আমরা বলি যে এত কম বয়সে বেবি না নিয়ে আরেকটু ওয়েট করে তার শরীরটা গঠন হোক। হ্যাঁ, কম বয়সে বেবি নিলে দেখা যায় যে ডেলিভারির সময় তার প্রলং ডেলিভারি হতে পারে, পেলভিসটা অ্যাডিকুয়েট থাকে না, এবং কম বয়সে বেবি নিলে ইক্লামশিয়া হওয়ার চান্স থাকে, ব্লাড প্রেশারটা হাই হয়ে যায়। হ্যাঁ, এইসব ক্ষেত্রে দেখা যায় একটু পরিকল্পনা করেই বেবি নেওয়া উচিত। অর্থাৎ এই জায়গাগুলোতে পরিকল্পনার বিষয় রয়েছে, এবং কেউ যখনই ভাববে যে একজন তিনি গর্ভধারণ করবার চিন্তা করছেন, তখন অবশ্যই তাকে আসলে একজন স্ত্রী ও গাইনিরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত। যদি বলি যে সত্যিকার অর্থে যে হয়তো অনেকে দেখা যায় যে চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বেবি নেয়ার জন্য, কিন্তু হয়তো হচ্ছে না, কোন পর্যায়ে আসলে একজন চিকিৎসকের শরণাপন্ন একজন দম্পতি হবেন? আচ্ছা, অনেক দিন ধরে অনেক দম্পতিরা জানেই না যে কখন ডক্টরের কাছে যেতে হবে, অথবা তারা বছরের পর বছর দেখা যাচ্ছে 6 মাস, 1 বছর, 3 বছর চেষ্টা করছে, কিন্তু বেবি হচ্ছে না। তো কখন যেতে হবে তারা সেটা জানেও না, নিজেরাই চেষ্টা করতে থাকে, অথবা কবিরাজ বা অন্য অন্য পানি পড়া খেতে থাকে যে আল্লাহ যদি তাই সেক্ষেত্রে হবে। কিন্তু আসলে এটা ঠিক না। হ্যাঁ, ডক্টরের কাছে কোনো গর্ভধারণের পদ্ধতি, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই যদি 1 বছর নিজেরা চেষ্টা করে যায়, এরপরও যদি বাচ্চা না হয়, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তাদের কোনো প্রবলেম আছে কিনা। আরেকটা বিষয় আমাদের দেশে খুবই উপেক্ষিত, সেটা হচ্ছে প্রি কনসেপশনাল হেলথ চেক। হ্যাঁ, প্রি কনসেপশনাল কনসালটেশন বলি, যে একটা বেবি নেওয়ার আগে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ ডক্টরের কাছে আসবেন, যে তাদের কোনো প্রবলেম আছে কিনা বা তারা ফিট আছে কিনা বেবি নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে প্রি কনসেপশনাল হেলথ চেক করার সময় আমরা যখন পেশেন্ট আসবে, হ্যাঁ, তখন আমরা দেখি যে
ওয়াইফের যে তার ফিজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো জেনেটিক প্রবলেম, হ্যাঁ, যেটা ফ্যামিলিতে রান করতে পারে, যে থ্যালাসেমিয়া, অটোইমিউন জেনেটিক ডিসঅর্ডারগুলো আছে, সিকেল সেল অ্যানিমিয়া, তো এই জিনিসগুলো ফ্যামিলিতে রান করতে পারে। তো এই পেশেন্টগুলো আসলে আমরা ওইভাবে তাকে ট্রিটমেন্ট দিয়ে দিই এবং অনেক দেখা যায় পেশেন্ট আসে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খাচ্ছে, অ্যান্টি সাইকোটিক ড্রাগ খাচ্ছে, তো ওগুলোর ডোজ করে দিতে হয়, রিশিডিউল করে দিতে হয়। অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খেলে দেখা যায় বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, যেটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি করতে পারে। তো এই জিনিসগুলো অনেক পেশেন্ট জানে না। তো প্রিকনসেপশনাল হেলথ চেকে আসলে আমরা এগুলো ঠিক করে দিতে পারি। আরেকটা জিনিস যেমন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি আমরা প্রিকনসেপশনাল হেলথ চেকআপে আসলে। তো ফলিক অ্যাসিড খুব ছোট মানে কম দামি একটি ভিটামিন, কিন্তু পেশেন্টরা অনেক সময় জানে না যে এই ভিটামিনটি অনেক উপকারী। গর্ভধারণের 3 মাস আগে থেকেই এই ভিটামিনটি নিতে হবে। তো এই জন্য এই সাপ্লিমেন্টেশনটা আমরা দিয়ে থাকি। জি। অর্থাৎ গর্ভধারণের পূর্বেই চিকিৎসকের কাছে যদি যাওয়া যায় সেক্ষেত্রে অনেকগুলো ঝুঁকি কিন্তু আমরা ঝুঁকি থেকে দূরে থাকতে পারবো। যেমনটি আপনি বলছিলেন যে খুব সহজলভ্য এবং অত্যন্ত কম দামি একটি ভিটামিন ফলিক অ্যাসিড, কিন্তু এটির উপকারিতা অনেক ক্ষেত্রে শিশু বিপদ থেকে রক্ষা করতে পারে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য বাচ্চার যে নিউরাল টিউব ডিফেক্ট হয়, এনএনকেফালি, খুব মারাত্মক একটা জিনিস। তো এটা খুব কম দামি ভিটামিনের অভাবেই হচ্ছে, কিন্তু অনেক মায়েরাই জানে না। অনেক পেশেন্ট আসে আমরা দেখা যায় গর্ভধারণের পরে। এই জন্য গর্ভধারণের সাথে সাথে ডক্টরের কাছে যাওয়া উচিত যে তার বেবি নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে কিনা বা স্নায়ুরজ্জুর কোনো ডিফেক্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন নিতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হবে। জি, ধন্যবাদ। আপনি একটি বিষয় বলছিলেন যে দম্পতিরা যদি 1 বছর একসাথে চেষ্টা করে থাকেন, তো সেই ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অনেক ক্ষেত্রে অনেকে আছেন প্রবাসী, বিশেষ করে হাজব্যান্ডরা বাইরে থাকছেন, তাদের জন্য আসলে কি ধরনের পরামর্শ আপনার রয়েছে? আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চেন করেছেন। যে আমার কাছে অনেক চেম্বারে পেশেন্ট আসে যে ওয়াইফের বয়স হচ্ছে 10 বছর 11 বছর ধরে বিয়ে হয়েছে, কিন্তু বেবি হচ্ছে না। তো হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তারা আসলে হাজব্যান্ড ওয়াইফ একসাথে তেমনভাবে থাকছেই না, যেই সময়টা বেবি নেওয়ার জন্য উপযুক্ত, বা যেই 6 মাস অন্তত অ্যাটলিস্ট আমরা বলি যে 6 মান্থ লাগাতার ট্রাই করবে সে বেবি নেওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে হাজব্যান্ড বছরে 1 মাসের জন্য অথবা 3 মাসের জন্য আসলো, এরপরে চলে গেল। হাজব্যান্ড আসার পরে যতদিনে সে বেবি নেওয়ার জন্য ট্রাই করবে বা ডক্টরের কাছে যাবে, আবার তার বিদেশে যাওয়ার টাইম হয়ে যায়। ওই সময়টা সে আসলে মেকআপ হয় না তার জন্য বেবি নেওয়ার জন্য। তো এই জন্য হাজব্যান্ড যারা বিদেশে থাকে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে থাকতেই হয়, বিদেশে তো যেতেই হবে ইসের জন্য। তো সেই জন্য যারা প্রবাসী হাজব্যান্ড আছেন তাদের প্রতি আমার অ্যাডভাইস হচ্ছে যে বিদেশ থেকে আসার আগে, হ্যাঁ, তার ওয়াইফকে অবশ্যই ডক্টরের কাছে পাঠাতে হবে অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস আগে। ওয়াইফের যদি কোনো প্রবলেম থাকে সেই ট্রিটমেন্টটা করে নিতে হবে। ওয়াইফের প্রবলেম থাকার ট্রিটমেন্ট করে আমরা তাকে ফুললি সেট আপ করবো প্রেগনেন্সির জন্য, তার কোনো প্রবলেম আছে কিনা। এবং হাজব্যান্ড আসলে হাজব্যান্ডের সাথে সাথে টেস্ট করে তার ট্রিটমেন্টটা শুরু করে দিলে অ্যাটলিস্ট 3 মান্থে অন্তত ট্রাই করা যায় যে একটা সাকসেস করা যাবে বেবির জন্য। অর্থাৎ সেই ক্ষেত্রে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের ক্ষেত্রে প্ল্যানিংটি আরো ভালো করে নিতে হবে। হ্যাঁ, যদি বলি যে গর্ভাবস্থার, আপনি বলছিলেন যে কারো ক্ষেত্রে বিশেষ করে 30-এর পরে আসছে বা যদি খুব অল্প বয়সে আসে কিছু জটিলতা বা কিছু ঝুঁকি বাড়তি থাকছে, গর্ভধারণের নিরাপদ বয়স কোন সময়টুকু আসলে? আচ্ছা, প্রজননকালীন বয়স হচ্ছে আমাদের দেশে মেয়েদের ক্ষেত্রে 15 থেকে 45। তো 45-এর পরেই সাধারণত মেয়েদের পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এই প্রজননকালীন বয়সের মাঝখানে 20 থেকে 30 হচ্ছে গর্ভধারণের জন্য সবচেয়ে পারফেক্ট সময়। তো এই সময়টা বেবি নিলে দেখা যায় খুব জটিলতা কম হতে পারে। 30-এর পরে জটিলতাগুলো বাড়তে থাকে এবং 35-এর পরে দেখা যায় মেয়েদের জেনেটিক কিছু প্রবলেম দেখা যায়, যেমন বেবির ক্ষেত্রে অটিজম, ডাউন সিনড্রোম, আরও কিছু জেনেটিক ডিসঅর্ডার সেগুলো অ্যারাইজ করতে পারে। অনেক সময় দেখা যায় 35-এর পরে মেয়েদের প্রজনন ক্ষমতা কমে যায়, হ্যাঁ, ডিম্বাণুর পরিমাণটা কমে যেতে পারে। তখন আমরা টেস্ট করতে গিয়ে দেখি অনেকে আসে বিয়ের পরে, লেট ম্যারেজ, এখন ক্যারিয়ার করতে গিয়ে অনেক মেয়েরা লেট ম্যারেজ করে। তো 30 বা 35-এর পরে যারা আসে তাদের ডিম্বাণুর পরিমাণ, যেটা আমরা টেস্ট করতে পারি ইন্টিমোলারিয়ান হরমোন আর সিরাম ইস্ট্রাডিওল, সিরাম এফএসএস, এলএইচ, এই হরমোনগুলো দিয়ে আমরা টেস্ট করি যে তার ডিম্বাণুর পরিমাণ কেমন আছে। তো সেটা করতে গিয়ে দেখি যে একদম 0-র নিচে চলে যায়। তখন আসলে আমাদের হাতে তেমন কিছু করার থাকে না, টেস্ট টিউব বেবি অথবা ওভাম ডোনেশন, এই পদ্ধতিগুলো ছাড়া আর তেমন হাতে তেমন কিছু থাকে না।
জি, অর্থাৎ ক্যারিয়ারের সাথে সাথে আমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথেই বিবেচনা করতে হবে। যদি বলি যে গর্ভাবস্থায় আসলে চিকিৎসকের কাছে, আপনি তো বলছিলেন যে গর্ভধারণের পূর্বেই প্রস্তুতিমূলক সময়ে চিকিৎসকের কাছে আসতে হবে। কেউ যদি গর্ভধারণ করে ফেলে তার ক্ষেত্রে আসলে কি পরামর্শ, তার কখন কখন চিকিৎসকের কাছে আসলে যাওয়া প্রয়োজন বলে মনে করেন? আচ্ছা, গর্ভধারণ তো করে ফেলার পরে আসলে একজন মাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এখন আমরা বলি যত তাড়াতাড়ি সম্ভব আসাই ভালো। অ্যাটলিস্ট 8 উইকস টু 12 উইকসের মধ্যে আসতে হবে। তখন আমরা আসলে দেখব যে তার প্রেগনেন্সিটা স্বাভাবিক প্রেগনেন্সি না কোনো জটিলতা আছে কিনা, তার হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে এক্সক্লুড করার জন্য, জটিলতা আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টকে বলবো যে একটা বুকিং ভিজিটে আসার জন্য ডক্টরের কাছে। আর যদি পেশেন্টরা এমন অবস্থায় থাকে যে সে আসতে পারছে না, তবে সেক্ষেত্রে হুয়ের একটি গাইডলাইন আছে যে অ্যাটলিস্ট 4 টাইমস, হ্যাঁ, 4 বার ডক্টরের কাছে আসতেই হবে। সেক্ষেত্রে প্রথম ভিজিটটা হবে 16 উইক্সের মধ্যে, 16 সপ্তাহের মধ্যেই আসবে। এরপরে হচ্ছে 24 টু 28 উইক্সের মধ্যে সেকেন্ড বার আসবে। এরপর 28 টু 32 উইক্সের মধ্যে একবার আসবে। আর শেষে একবার আসবে যে তার ডেলিভারির প্রসেসটা কীরকম হবে, তার শরীরের কী অবস্থা দেখার জন্য 4 বার আসবে অ্যাটলিস্ট। তবে স্ট্যান্ডার্ড ইয়েটা কিন্তু এরকম না। গাইডলাইনটা হচ্ছে প্রথমে 8 উইক্সের মধ্যেই আসবে, যে বেবির কন্ডিশন দেখার জন্য একটা আলট্রাসোনোগ্রাফি করি আমরা পেশেন্ট আসলে, যে বেবিটা জরায়ুতে এসছে কিনা, বেবির হার্টবিটটা এসছে কিনা, একটা বেবি না দুইটা বেবি, বা অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা দেখি, বা মায়ের কোনো জটিলতা আছে কিনা, ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন, সেগুলো দেখি আমরা। তো এরপরে সেকেন্ড ভিজিটে আসবে। এরপর 1 মাস পর পর 28 উইক্স পর্যন্ত আসতে বলি। 28 থেকে 36 উইক্স পর্যন্ত 2 সপ্তাহ পর অন্তর অন্তর আসতে বলি। আর 36 উইক্সের পরে সপ্তাহে একবার করে আসবে ডেলিভারির পর্যন্ত। জি, অর্থাৎ স্ট্যান্ডার্ড গাইডলাইন অনুযায়ী 8 সপ্তাহের ভিতরেই তাকে চিকিৎসকের কাছে একবার বুকিং ভিজিটে চলে যাওয়া প্রয়োজন। এই অবস্থায় যখন একজন রোগী আপনাদের কাছে আসে, আসলে কি ধরনের পরামর্শ বা কি ধরনের শারীরিক পরীক্ষা এবং ল্যাব ইনভেস্টিগেশন আপনারা তাদের পরামর্শ দিয়ে থাকেন? আচ্ছা, প্রথমে পেশেন্টটা আসলে আমরা তো হিস্ট্রি নেই, প্রথমে তাকে ইতিহাস জানি যে তার কোনো শারীরিক কোনো সমস্যা আছে কিনা, এবং তার কোনো ফ্যামিলিতে এমন কোনো অসুখ আছে কিনা যেটা তার প্রেগনেন্সিতে তার নিজের হতে পারে অথবা বেবির ক্ষেত্রে কোনো প্রবলেম করতে পারে। তো এই হিস্ট্রিটা নেওয়ার পরে তার ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করে থাকি, যে তার ব্লাড প্রেশার কীরকম, তার ওজনটা কীরকম। হ্যাঁ, ওজনটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে প্রেগনেন্সিতে, যে প্রেগনেন্সির আগে তার ওজন কেমন ছিল, এখন তার ওজন কেমন আছে, এবং কতটুকু ওজন তার প্রেগনেন্সিতে বাড়া উচিত। আইডিয়ালি একটা প্রেগনেন্সিতে, ফুল টার্ম প্রেগনেন্সিতে 10 থেকে 12 কেজি ওজন বাড়া হচ্ছে আইডিয়াল। অনেক পেশেন্টের দেখা যায় যে ওজনটা একটু বেশি থাকে, হ্যাঁ, প্রেগনেন্সির আগে অনেক বেশি ওজন থাকলে সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি যে আপনার 8 থেকে 10 কেজির ওজন এর বেশি বাড়ানো যাবে না প্রেগনেন্সিতে। আর যারা খুব পাতলা পেশেন্ট, ওজন কম থাকে, রোগা পেশেন্ট, তাদেরকে বলে আপনারা একটু নর্মালের চেয়ে একটু বেশি খাওয়া দাওয়া করার, পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন, যাতে প্রেগনেন্সিতে বেবির জন্য আপনার হেল্প হয়। জি, এই ক্ষেত্রে অনেকের ভিতর দেখা যায় যে বিশেষ করে মাদের ভিতরে একটি ইয়ে থাকে যে আলট্রাসোনোগ্রাফি করে নেওয়া প্রথম দিকে, এর আসলে ভূমিকাটি কি এবং ক্ষতিকারক কোনো জায়গা রয়েছে কিনা সে বিষয়টি জেনে নেব। আলট্রাসোনোগ্রাফির ভূমিকা আসলে প্রেগনেন্সিতে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট একটা ইনভেস্টিগেশন। সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি আমরা অ্যাটলিস্ট 3 বার করতে দেই, যে প্রথম 8 টু 12 উইক্সের মধ্যে একবার আলট্রাসোনোগ্রাফি করাই। সেটা হচ্ছে বেবির হার্টবিট আসলো কিনা দেখার জন্য, এবং ইউটেরাসের ভিতর প্রেগনেন্সিটা আসছে কিনা সেটা দেখার জন্য। আর সাথে কোনো টিউমার থাকতে পারে অথবা অন্য কোনো প্রবলেম থাকতে পারে তলপেটে, যেটা বেবির জন্য প্রবলেম হতে পারে, সেটা একটা ফার্স্ট ট্রাইমেস্টার আলট্রাসোনোগ্রাফি বলি। আর সেকেন্ড ট্রাইমেস্টার আলট্রাসোনোগ্রাফি হচ্ছে 24 উইক্স থেকে 28 উইক্সের মধ্যে। এই আলট্রাসোনোগ্রাফিটাও খুব ইম্পর্ট্যান্ট, যেটাকে বলে আমরা অ্যানোমেলি স্ক্যান। বেবির কোনো শারীরিক গঠনগত কোনো প্রবলেম আছে কিনা, তার শরীরে অন্য সব কিছু ঠিকঠাক গঠিত হয়েছে কিনা সেটা দেখার জন্য দেখি, অ্যানোমেলি স্ক্যান করার জন্য। আর থার্ড যে আলট্রাসোনোগ্রাফিটা আমরা করতে দিই সেটা হচ্ছে 28 থেকে 32 উইক্স বা এর পরেও করা যায়, যে বেবির গ্রোথ প্রোফাইলটা দেখার জন্য, যে বেবির ওজনটা ঠিক হচ্ছে কিনা, বেবির গ্রোথটা ঠিক হলো কিনা। আর লাস্টের দিকে একটা আলট্রাসোনোগ্রাফি করা যায় ডেলিভারির আগে, তার বেবির কন্ডিশন, ফ্লুইডটা দেখার জন্য, পানির পরিমাণ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তো আলট্রাসোনোগ্রাফির খুব বেশি সাইড ইফেক্ট নেই, তবে আগে আমরা বলতাম যে আলট্রাসোনোগ্রাফির কোনো সাইড ইফেক্টই নেই। তবে এখন অটিজম আসার পর থেকে
কিছুটা রেস্ট্রিকশন আমরা দিয়ে দিয়েছি যে আলট্রাসোনোগ্রাফি অত বারে বারে করা যাবে না, না করাই ভালো, একদম 3 বারের বেশি না করতে পারলেই ভালো, দরকার পড়লে সেক্ষেত্রে এক্সট্রা করা যায়। প্রয়োজন ভিত্তিতে করা যেতে পারে। যদি এবার যেটা নেই যে গর্ভাবস্থায় টিকা দেওয়ার কি প্রয়োজনীয়তা রয়েছে কিনা, বা আসলে কি জন্য দেয়া যেতে পারে? আচ্ছা, এটা একটা খুব সুন্দর কোশ্চেন। অনেক পেশেন্টরা এসেই জিজ্ঞেস করে, ম্যাক্সিমাম মায়েরাই এসে জিজ্ঞেস করে যে ম্যাডাম আমি তো কনসেপ্ট করেছি, আমি টিকা কখন দেব? তো সেটা হচ্ছে যে আগে যদি সাধারণত আমরা প্রেগনেন্সিতে যে টিকাটা দেই সেটা হচ্ছে টিটানাস ভ্যাকসিন। টিটানাস ভ্যাকসিনটা আগে যদি প্রেগনেন্সির আগে যদি 5টি ডোজ কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সিতে না দিলেও হবে, হ্যাঁ, টিটানাস ভ্যাকসিনটা। আর যাদের হচ্ছে টিটানাস ভ্যাকসিন 2টো ডোজ কমপ্লিট করা থাকে, 2টা বা 3টা ডোজ কমপ্লিট করা আছে, সেক্ষেত্রে এই প্রেগনেন্সিতে দেখা যায় 5 থেকে 6 মাসের মধ্যে একটা টিটানাস ভ্যাকসিন দিতে বলি, এরপরে আবার 1 মাস পরে আরেকটি ভ্যাকসিন দিবে। অনেকের দেখা যায় যে ভ্যাকসিন ফার্স্ট বেবির সময় 2টো ভ্যাকসিন দিল, আর 3 বছর বা 4 বছর পরে সেকেন্ড বেবি আসলো, তখন পেশেন্টটা জিজ্ঞেস করে ম্যাডাম আমরা কি করব, এখন কি আবার ভ্যাকসিন দিতে হবে? তো সেক্ষেত্রে আবার দিতে হবে, আবার 2টো ভ্যাকসিন 1 মাস পর পর, 5 মাসের সময় আবার 1 মাস পরে আরেকটি ভ্যাকসিন দিয়ে নেবে। আরেকটি ভ্যাকসিন আছে যেটা আমরা বলি যে হেপাটাইটিস বি ভ্যাকসিন। হ্যাঁ, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আমরা টেস্ট করি প্রেগনেন্সিতে, যে হেপাটাইটিস বি ভাইরাসটা খুব নটোরিয়াস একটা ভাইরাস। তো এই ভাইরাসটা আসলে আমরা খুব অডিট থাকি এই ভাইরাসটা পেশেন্টের আছে কিনা। তো সেটার হচ্ছে দেখা যায় হেপাটাইটিস বি ভ্যাকসিন অনেকে দিতে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলি যে প্রেগনেন্সিতে হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনটা না দিলেও সমস্যা নেই, তবে দিলেও প্রবলেম নেই। তবে দেখা যায় যাদের কিছু কিছু পেশেন্টের দেখা যায় ফ্যামিলি মেম্বাররা কেউ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছে রিসেন্ট, সেক্ষেত্রে সেই প্রেগনেন্ট পেশেন্টকে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দিয়ে নিলে ভালো, তবে প্রেগনেন্সিতে না দেওয়াই ভালো। জি, হয়তো প্রেগনেন্সির পূর্বে বা পরবর্তীতে সেটি দিয়ে নেওয়া যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আরও ইন্টারেস্টিং কিছু বিষয় আপনার কাছ থেকে জেনে নিব, তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক, আজ কথা হচ্ছে পরিকল্পিত গর্ভধারণ নিয়ে। বিরতির পর আমরা আরও বিস্তারিত জেনে নিব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিকল্পিত গর্ভধারণ, এটি নিয়ে, এবং আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর লাকি রহমান, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন, কনসালটেন্ট, ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে গর্ভাবস্থার আসলে পরিকল্পনা কিভাবে করতে হবে এবং কাদের ক্ষেত্রে হয়তো ঝুঁকি বেশি রয়েছে বা কোন সময়টি গর্ভাবস্থার জন্য আইডিয়াল, সে বিষয়গুলো। একটি পর্যায়ে কথা হচ্ছিল যে বুকিং ভিজিট নিয়ে। আপনি বলছিলেন যে গর্ভাবস্থা জানার পরপরই চিকিৎসকের কাছে তাকে শরণাপন্ন হতে হবে, এবং সেই ক্ষেত্রে চিকিৎসক কিছু শারীরিক পরীক্ষা, ইতিহাস নেবেন এবং কিছু ইনভেস্টিগেশনস দেবেন। কি কি পরীক্ষা সাধারণত আপনারা দিয়ে থাকেন সেই সময় রোগীকে, এবং কি উদ্দেশ্যে দিয়ে থাকেন? আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় আমরা খুব বেশি ইনভেস্টিগেশন আসলে দরকার হয় না পেশেন্টের জন্য। ও সাধারণত আমরা ব্লাডের কিছু ইনভেস্টিগেশন দিই এবং ইউরিনের কিছু ইনভেস্টিগেশন এবং আলট্রাসোনোগ্রাফি। ব্লাডের ইনভেস্টিগেশনের মধ্যে দেখা যায় কমপ্লিট ব্লাড কাউন্ট, হ্যাঁ, সিবিসি, যে তার রক্তের পরিমাণটা কেমন আছে সেটা দেখি, আর একটি থাইরয়েড ফাংশন টেস্ট দিই, টিএসএস, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং FT4। অনেক পেশেন্ট দেখা যায় যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অথবা তার হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম আছে, সে ক্লিনিক্যালি অত বোঝা যাচ্ছে না দেখে। তো অনেক পেশেন্ট সেটা করতে চায় না, কিন্তু আমরা তাকে কাউন্সেলিং করলে করাতে পারি, হ্যাঁ, রুটিন টেস্ট হিসেবে। তো থাইরয়েড একটা খুব ইম্পর্ট্যান্ট হরমোন, যেটা বেবির ব্রেন ডেভেলপমেন্ট এবং পরবর্তী গ্রোথ, ডেভেলপমেন্টাল, ফিজিক্যাল ডেভেলপমেন্টালে খুব হেল্প করে। তো এই পেশেন্টের দেখা যায় আমরা রুটিন টেস্ট করতে দিলে দেখা যায় অনেক পেশেন্টের টিএসএস লেভেল অনেক বেশি পাই, যেটা আগে থেকে ডায়াগনোস ছিল না। তো সেই টেস্টটা করাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সাথে পেশেন্টকে আমরা ট্রিটমেন্টও দিতে পারি। এবং এরপরে আসে যে ব্লাড সুগার টেস্ট। দেখা যায় অনেক পেশেন্টের ফ্যামিলিতে কারো ডায়াবেটিস থাকলো, হ্যাঁ, হিস্ট্রি নিয়ে জানতে পারি তার বাবা অথবা মায়ের ডায়াবেটিস ছিল, সেক্ষেত্রে ব্লাড সুগার তারও অনেক সময় দেখা যায় ওজিটিটি করলে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, হ্যাঁ, এটাই সাধারণত করা উচিত। তো এই টেস্টটা করলে আমরা দেখা যায় তার গ্লুকোজ যদি ইনটলারেন্স থাকে, সেক্ষেত্রে তার হয়তো বা ইনসুলিন অথবা অন্য অ্যান্টিডায়াবেটিক ড্রাগ নিতে হবে। সাধারণত প্রেগনেন্সিতে ইনসুলিনই নিতে হয়, হ্যাঁ। তো আরেকটা হচ্ছে ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এবং কালচার সেন্সিটিভিটি। ইউরিনে তার কোনো ইনফেকশন আছে কিনা, অনেক সময়
সময় মাইক্রোস্কোপিক হেমাচিউরিয়া অথবা তার অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিউরিয়া থাকে, যেটা ইউরিনে ইনফেকশন থাকে, কিডনিতে ইনফেকশন থাকে, যেটা খালি চোখে দেখে বা বাইরে থেকে দেখে বোঝা যায় না। প্রেগনেন্সির জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তার একটু অ্যান্টিবায়োটিক সাপোর্ট লাগতে পারে, যে ইউরিনে যদি ইনফেকশন থাকে অথবা পানি বেশি খেতে হতে পারে। আমরা তাকে অ্যাডভাইস দিয়ে দিই প্রচুর পরিমাণে পানি খাবেন যদি ইউরিনে ইনফেকশন থাকে। তো এই টেস্টগুলো করা রাখতে পারে। আর একটা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এই টেস্টটিও দিই, এবং আলট্রাসোনোগ্রাফি করে থাকেন। ব্লাড গ্রুপিং একটা ইম্পর্টেন্ট টেস্ট, যে তার মায়ের জন্য ডেলিভারির সময় পুরো প্রেগন্যান্সিতে যে কোনো সময় তার ব্লিডিং শুরু করতে পারে। হঠাৎ করে ব্লিডিং শুরু হলো, এমন ব্লিডিং শুরু হলো যে তার ব্লাড ট্রান্সফিউশন লাগলো, অথবা ডেলিভারির সময় এবং ডেলিভারির পরে পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। হ্যাঁ, ডেলিভারির আগেও অনেকের প্লাসেন্টা প্রিভিয়া থাকে, যে হঠাৎ করে ব্লিডিং শুরু হলো, সেক্ষেত্রে দেখা যায় বুকিং ভিজিটেই আমরা ব্লাড গ্রুপিংটা করিয়ে ফেলি। ব্লাড গ্রুপটা জানা থাকলে যে কোনো সময় তার যদি ব্লাড ট্রান্সফিউশন লাগে হেল্প হবে। জি, ব্লাড গ্রুপিং নিয়ে সাথে সাথে আরেকটি প্রশ্ন আপনার কাছ থেকে জেনে নিতে চাই। আমাদের অনেকের ভিতর কিন্তু এরকম একটি ধারণা রয়েছে যে হাজব্যান্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ একই হলে এটা শিশুদের ক্ষেত্রে একটি নেগেটিভ আউটকাম তৈরি হতে পারে। এই বিষয়ে আসলে বিজ্ঞান কি বলছে সে বিষয়টি জেনে নিব। আচ্ছা, অনেক পেশেন্ট এসে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পেশেন্ট এসেই জিজ্ঞেস করে যে ম্যাডাম আমার এবং আমার ওয়াইফের ব্লাড গ্রুপ তো একই, তখন কোনো প্রবলেম হবে কিনা। আসলে একটি ভুল ধারণা যে ব্লাড গ্রুপ হাজব্যান্ড ওয়াইফের এক থাকলে কোনো প্রবলেম আসলে হবে না। হ্যাঁ, এটা বিজ্ঞানসম্মত কথা যে একই ব্লাড গ্রুপ থাকলে কোনো প্রবলেম হবে না। তবে ব্লাড গ্রুপ যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, অনেকের এ নেগেটিভ, বি নেগেটিভ বা ও নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে, সেক্ষেত্রে আমরা হাজব্যান্ডের ব্লাড গ্রুপটা করতে বলি। যে হাজব্যান্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, ও পজিটিভ বা এ পজিটিভ, এ বি পজিটিভ, এরকম যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে দেখা যায় বেবির ক্ষেত্রে একটু প্রবলেম হয়। প্রথম বেবির ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হয় না। তো তাও প্রথম বেবির ডেলিভারির পরে বেবির ব্লাড গ্রুপটা চেক করে আমরা মাকে একটি অ্যান্টিবডি, RH অ্যান্টিবডি ইনজেকশন দিয়ে দিই, দামি ইনজেকশন। এটা মাকে দিয়ে দিলে পরবর্তী বেবির ক্ষেত্রে সেফ হলো। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট জানলো না যে তার ব্লাড গ্রুপ কী বা বেবির ব্লাড গ্রুপ কী। সেক্ষেত্রে দ্বিতীয় বেবি বা থার্ড বেবির ক্ষেত্রে পেশেন্ট আসে আমাদের কাছে ডিউরিং প্রেগনেন্সি, যে বাচ্চা গর্ভধারণ করা অবস্থায় চলে আসে যে আমার ব্লাড গ্রুপ নেগেটিভ এবং হাজব্যান্ডের ব্লাড গ্রুপ পজিটিভ, তখন কোনো প্রবলেম হবে কি না। সেক্ষেত্রে হতে পারে যে আগের বেবির যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয়, সেক্ষেত্রে দ্বিতীয় প্রেগনেন্সির সময় মায়ের শরীরে কিছু অ্যান্টিবডি নামক একটা জিনিস তৈরি হয়, যেটা গর্ভফুলের মাধ্যমে বেবির ব্লাডে চলে যেতে পারে এবং ব্লাড সেলগুলোকে ভেঙে ফেলে। হ্যাঁ, হেমোলাইসিস বলি আমরা। ভেঙে ফেলে তখন জন্ডিস হতে পারে। গর্ভকালীন থাকা অবস্থায় বাচ্চার জন্ডিস হতে পারে। বাচ্চার হাইড্রপস ফিটালিস বলি আমরা, ফুলে যেতে পারে, বাচ্চার পানি স্কিনের নিচে পানি জমে এবং এমনকি বাচ্চা পেটের ভিতরে মারাও যেতে পারে। এটা হচ্ছে এই জন্য নেগেটিভ ব্লাড গ্রুপটা মায়ের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং নেগেটিভ ব্লাড গ্রুপ থাকলে যথাযথ ব্যবস্থা তাকে অবশ্যই নিয়ে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছ থেকে জেনে নিলাম আমরা। এবার যদি আসি যে গর্ভাবস্থায় আসলে একজন মাকে যদি বলি লাইফস্টাইল কীরকম হবে, সে বিষয়ে একটি ধারণা পেতে চাই যে তার লাইফস্টাইল সম্পর্কে। আচ্ছা, গর্ভাবস্থায় অনেকে মনে করে যে এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। হ্যাঁ, যে সারাদিন শুয়ে বসে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না, রেস্ট্রিকশন থাকতে হবে, অনেক নিয়মকানুন মানতে হবে। আসলে সেটা না। গর্ভাবস্থা বা প্রেগনেন্সি একটি নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। আমরা বলি যে আপনি নর্মাল লাইফস্টাইল লিড করবেন। তবে কিছু পেশেন্টের ক্ষেত্রে হাই রিস্ক প্রেগনেন্সি পেশেন্টের ক্ষেত্রে, যখন আমি যেমন ইনফার্টিলিটি পেশেন্টগুলোই বেশি ট্রিটমেন্ট করি, প্রত্যেকটা পেশেন্টই কিন্তু হাই রিস্ক পেশেন্ট, অনেক দিন ট্রিটমেন্ট করার পরে তার কনসিভ হয়েছে। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি যে আপনি প্রথম 3 মাস রেস্ট নেবেন। এই সময়টা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন বা বেবি মিসক্যারেজ হওয়ার চান্স বেশি থাকে। এই 3 মাস খুব রাফ জার্নি করবে না এবং ভারী কাজ করবে না। 3 কেজির বেশি ওয়েট সে দুই হাতে করে তুলবে না, ভারী কাজ করবে না। এবং মাঝখানে যে সেকেন্ড ট্রাইমেস্টার, যে 3 মাসের পরে 9 মাস, 3 মাস থেকে 6 মাস পর্যন্ত, ওই সময়টা সে নর্মাল অ্যাক্টিভিটি করতে পারবে। এবং লাস্ট 3 মাস প্রেগনেন্সির শেষের 3 মাস আবার সেই ভারী কাজ করবে না, দূরের জার্নি করা যাবে না। তবে নর্মাল যে কোনো পেশেন্টের যদি কোনো প্রবলেম না থাকে, হাই রিস্ক পেশেন্ট না হয়, সেক্ষেত্রে সে সব কাজকর্মই করতে পারবে। এবং নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এই যে অ্যাক্টিভিটিসগুলো, হোমওয়ার্ক, হাউসহোল্ড অ্যাক্টিভিটিগুলো তার জন্য হেল্প হয়। অনেক সময় আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই যে পেশেন্টকে এই এক্সারসাইজ করলে আপনার নর্মাল ডেলিভারিতে হেল্প হবে। জি, এবং কর্মঠ অবস্থাতেই যতটুকু সম্ভব সতর্ক অবস্থায় থাকতে হবে, সেটি নর্মাল ডেলিভারিতে সাহায্য করতে পারে, যেমনটি আপনি বলছিলেন। এবার যদি জেনে নেই যে বিপদচিহ্ন আসলে কখন একজন গর্ভবতী দ্রুত চিকিৎসকের কাছে চলে যাবেন, কোন কোন লক্ষণ থাকলে বা কোন কোন সংকেত উপস্থিত হলে?
ন্যাচারালি এমনিতেই নয়, আমরা বলি যে পেশেন্টকে একজন গাইনোকোলজিস্ট বা বিশেষজ্ঞ ডক্টরের আন্ডারে সবসময় পরামর্শ মোতাবেক চলতেই হবে। তবে পেশেন্টের জানা উচিত যে কখন দ্রুত ডক্টরের কাছে যেতে হবে, যেটাকে বলি আমরা বিপদ চিহ্ন। যেটা হচ্ছে যে কোনো সময় প্রেগনেন্সি যে কোনো সময় তার যদি কোনো ব্লিডিং হয়, হ্যাঁ, যোনিপথে কোনো ব্লিডিং হলো, পারভেজানাল ব্লিডিং, এন্টিপার্টাম হেমোরেজ বলি, সেটা একটা বিপদ চিহ্ন। দ্বিতীয় বিপদ চিহ্ন হচ্ছে যে তার অনেক বেশি মাথা ব্যথা হচ্ছে, চোখে ঝাপসা দেখছে, হ্যাঁ, যে একটু পরেই খিঁচুনি উঠতে পারে, হ্যাঁ, যেটাকে বলি আমরা প্রি এক্লাম্পসিয়া, হ্যাঁ, অনেক বেশি উচ্চ রক্তচাপ থাকে এটার সাথে, এটা একটা বিপদ চিহ্ন। আবার অনেক সময় দেখা যায় এক্লাম্পসিয়া হয়েই গেল, খিঁচুনি হয়েই গেল, হ্যাঁ, যেটা একটা খুব মারাত্মক বিপদ চিহ্ন। তখন খুব দ্রুত ইসের কাছে যেতে হবে, ডক্টরের কাছে যেতে হবে। এরপরে আসলো যে তার প্রসব বেদনা শুরু হয়েছে, হ্যাঁ, প্রসব বেদনা শুরু হয়েছে কিন্তু অনেক লম্বা সময় ধরে তার প্রেগনেন্সি হচ্ছে, ডেলিভারি হচ্ছে না, এটা হচ্ছে বিলম্বিত প্রসব, হ্যাঁ, প্রলং ডেলিভারি 12 আওয়ার্সের বেশি হলে, 12 ঘন্টার বেশি হলে তাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। এবং দেখা যায় অনেক সময় হাই টেম্পারেচার থাকে, অনেক বেশি খিঁচুনি দিয়ে জ্বর আসছে, যেটা হচ্ছে সিমটম হচ্ছে যে তার বডিতে কোনো ইনফেকশন আছে। ইনফেকশন থাকলেও ডক্টরের কাছে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে তার পানি ভেঙে গেল এবং হাত অথবা পা বাচ্চার কোনো এই অংশগুলো বের হয়ে আসলো জরায়ুর যোনিপথ দিয়ে, তখনও ডক্টরের শরণাপন্ন হতে হবে। অর্থাৎ এই লক্ষণগুলো হলে দ্রুততার সাথেই তাকে চিকিৎসকের কাছে যেতে হবে। যদি বলি এবার মেডিসিনের বিষয়ে, যে আপনি আলোচনার প্রথম থেকেই বলছিলেন যে সব ধরনের ওষুধ আসলে গর্ভাবস্থায় খাওয়া যায় না। অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আগে থেকে প্রেশার রয়েছে, কোনো কোনো মায়ের তিনি গর্ভধারণ করলেন, আগের প্রেশার ওষুধটিই তিনি কন্টিনিউ করছেন, বা ডায়াবেটিসের ওষুধ আগে যেটি খাচ্ছিলেন তিনি সেটিই কন্টিনিউ করছেন। এর ফলে কি কোনো বাড়তি ঝুঁকি রয়েছে? হ্যাঁ, অবশ্যই ঝুঁকি রয়েছে। যে যেমন হচ্ছে ডায়াবেটিসের কথা যেটা বললেন, যে ডায়াবেটিস যদি থাকে পেশেন্টের, হ্যাঁ, প্রেগনেন্সির আগে দেখা যাচ্ছে অ্যান্টিডায়াবেটিক ড্রাগ যেটা খাচ্ছে, সেই ড্রাগসটা প্রেগনেন্সির সময় খাওয়া যাবে না, হ্যাঁ। তো এটা বাচ্চার কনজেনিটাল অ্যাবনর্মালিটি করতে পারে। অনেক ড্রাগস, অ্যান্টিডায়াবেটিক্স ড্রাগস আছে যেগুলো নেওয়া যাবে না। তো পেশেন্টটা আসলে সেক্ষেত্রে আমরা ওই ড্রাগসগুলো চেঞ্জ করে, যদি তার সুগার লেভেল আনকন্ট্রোল থাকে, চেঞ্জ করার পরে অনেক সময় ডায়েট কন্ট্রোল করলেই তার ঠিক হয়ে যায়। যদি ডায়েটে কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা ইনসুলিন ডোজটা মেনটেন করে দিই এবং তার বলি যে সুগারটা আপনি কন্ট্রোলে রাখবেন, বাসায় চেক করে করে সুগারটা কন্ট্রোলে রাখবেন, ইনসুলিন ডোজ মেনটেন করতে হবে। আর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অনেক সময় দেখা যায় পেশেন্টরা অ্যান্টি হাইপারটেনসিভ অনেক ড্রাগ খায়, উচ্চ রক্তচাপের জন্য যেসব মেডিসিনগুলো খায় সেগুলো সব মেডিসিন প্রেগনেন্সিতে নেওয়া যাবে না। অনেক মেডিসিন আছে যেগুলো বাচ্চার রেনাল অ্যাবনর্মালিটি করে, রেনাল অ্যাজিনেসিস, এবং পানি পরিমাণ কমে যায়, হ্যাঁ, আইওজিআর হয় প্রেগনেন্সিতে। তো সেই ড্রাগগুলো আমরা চেঞ্জ করে দিয়ে অনেক সময় প্রেগনেন্সি সেফ যে ড্রাগগুলো, সাধারণত মিথাইল ডোপা, লেবিজেস্ট, হ্যাঁ, লেবেটালল, এই ড্রাগগুলো আমরা প্রেগনেন্সিতে প্রেসক্রাইব করে থাকি। অর্থাৎ গর্ভধারণের অবস্থায় যে কোনো ওষুধ খেতে গেলেই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে খেতে হবে, অন্যথায় বাড়তি ঝুঁকি তৈরি হতে পারে। প্রেগনেন্সিতে সাধারণত আমরা যে ড্রাগটা দিই, হ্যাঁ, তো একদম ক্যাটাগরি এ ড্রাগ বলি, যে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড ছাড়া আসলে কোনো ড্রাগই প্রেগনেন্সি এই ক্যাটাগরি না। তো এরপরে নেক্সট টাইম দেখা যায় সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টারে গিয়ে পেশেন্টকে কিছু আয়রন সাপ্লিমেন্টেশন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আমরা দিয়ে থাকি। আয়রনটা হচ্ছে লাগবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে, বাচ্চার ব্লাড তৈরিতে, মায়ের ব্লাড তৈরিতে লাগবে, এবং ক্যালসিয়ামটা হচ্ছে বাচ্চার বোনসের ডেভেলপমেন্টে, শরীরের ডেভেলপমেন্টে, এই জন্য লাগে। সাধারণত কার্বনাল আয়রনটা আমরা দিয়ে থাকি, বাজারে পাওয়া যায়। প্রেগনেন্সিতে প্রতিদিন 2টো করে খেতে হবে, সকালে একটা রাতে একটা, এবং ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, ক্যালসিয়াম যে সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি প্রতিদিন মিনিমাম 1000 মিলিগ্রাম, হ্যাঁ, বা 1 গ্রাম করে ক্যালসিয়াম খাওয়া ভালো, 2 বেলা করে খাবে সে। তো এই মেডিসিনগুলো সাধারণত আমরা প্রেসক্রাইব করে থাকি। এর চেয়ে যদি এক্সট্রা কোনো মেডিসিন নেওয়া লাগে, পেশেন্টের হঠাৎ করে জ্বর আসলো, ঠান্ডা কাশি বা অন্য কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেই মেডিসিন নেবে। ফলিক অ্যাসিডের কথা বলছিলেন যে প্রেগন্যান্সির পূর্বে 3 মাস এবং প্রথম 3 মাস এই সময়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর পরে কি ফলিক অ্যাসিড খাওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন? না, আমরা যে আয়রন ট্যাবলেটটি দেই সেখানেই ফলিক অ্যাসিড থাকছে, এজন্য আর এক্সট্রা করে ফলিক অ্যাসিড বাড়তি করে দেওয়ার প্রয়োজন নেই। যদি এবার আসি অত্যন্ত আলোচিত একটি বিষয়, তা হচ্ছে যে ডেলিভারি আসলে কিভাবে করা যেতে পারে। এই ক্ষেত্রে যে আমরা কখনো কখনো শুনি এটি নিয়ে সামাজিক নানা ধরনের কথা আছে, সেই বিষয়গুলো তো জেনে নিব হয়তো আপনার কাছ থেকে কিছুটা। সিজারিয়ান সেকশন, এটি আসলে কখন করাটা বাধ্যতামূলক এবং এটি কিসের উপর নির্ভর করে?
যে কোন রোগীটি বা কোন মাকে সিজার করতে হবে, কোন মাকে নর্মাল করা যাবে, এটি আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে, সে বিষয়টা একটু বিস্তারিত জেনে নেব আপনার কাছ থেকে। আচ্ছা, আমাদের দেশের আসলে প্রেক্ষাপটে একটি ভুল ধারণা অনেক ম্যাক্সিমাম পেশেন্ট ফ্যামিলিতে যেটা ভুল ধারণা আছে যে ডক্টরের কাছে গেলেই সিজারিয়ান সেকশন হবে, নর্মাল ডেলিভারি বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টররা করতে চায় না। এটা আসলে খুব যে সঠিক ধারণা সেটা না। হ্যাঁ, আমাদের কাছে আসলে আমরা যে পেশেন্টকে সিজারিয়ান সেকশন করা লাগবে সেই পেশেন্টকেই আমরা সিজারিয়ান সেকশনে যাই। সিজারিয়ান সেকশন না করলে ওই পেশেন্টটা বরঞ্চ পরবর্তীতে আরও জটিলতা হতে পারে। তো দেখা যায় কিছু কিছু একদম স্ট্রিক্ট ইন্ডিকেশন আছে যেখানে সিজারিয়ান সেকশন লাগবেই। যেমন প্রথম বেবির ক্ষেত্রে যদি বেবি পজিশন উল্টো থাকে, হ্যাঁ, ব্রিজ পজিশন, ওই বেবির ক্ষেত্রে আমরা এবং বেবির বাচ্চার ওজনটা একটু বড়, হ্যাঁ, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন আমরা সরাসরি বলি যে সিজারিয়ান সেকশন করতে হবে। এবং ফুল নিচে থাকলে দেখুন সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, এটি একটি ভয়ঙ্কর কন্ডিশন। হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক বেশি ব্লিডিং হতে পারে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অ্যালাউ করলে, এবং সিজারিয়ান সেকশনের ক্ষেত্রেও অনেক বেশি ব্লিডিং হয়। পেশেন্টকে আগে থেকেই ব্লাড রেডি করে রাখতে বলি। তো সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়াতে অবশ্যই সিজার করতে হবে। এবং দেখা যায় যে অনেক সময় দেখা যায় জরায়ুর নিচের যেখান দিয়ে বাচ্চা ডেলিভারি হবে সেই জায়গাটিতে বড় একটি টিউমার বসে রয়েছে, ফাইব্রয়েড, অনেক বড় লোয়ার সেগমেন্টে ফাইব্রয়েড। সেই ফাইব্রয়েড থাকলেও আমরা যে বলি যে সিজারিয়ান সেকশন করাই ভালো। আবার দেখা যায় হচ্ছে আগের বেবি প্রিভিয়াস 2 CS, হ্যাঁ, আগের বেবি 2টা বেবি হয়েছিল, তার সিজারিয়ান সেকশনের মাধ্যমেই হয়েছিল। তো সেক্ষেত্রে আর নর্মাল ডেলিভারি অ্যালাউ করা সম্ভব হয় না। এইসব ক্ষেত্রে আসলে একদম স্ট্রিক্ট ইন্ডিকেশন হচ্ছে সিজারিয়ান সেকশন। তবে আমরা পেশেন্টকে বলবো যে আপনারা নিজেরা, অনেক পেশেন্ট দেখা যায় নিজেই থেকেই আসে প্রথম বেবির ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তো ম্যাডাম আমার সিজার লাগবে, আমি নর্মাল ডেলিভারি ব্যথা সহ্য করব না। আর অনেক পেশেন্ট আছে যে না সিজার করবই না, এরকম বলে যে সিজার করা যাবে না, নর্মালি করাতে হবে। তো এত স্ট্রিক্ট না থেকে আসলে আপনারা যে ডক্টরের আন্ডারে থাকবেন, হ্যাঁ, বিশেষজ্ঞ ডক্টর যেটা ভালো মনে করবে আপনার জন্য, যে নর্মাল হলে ভালো হবে না সিজার হলে ভালো হবে, ডক্টরের হাতে ছেড়ে দেওয়াটাই বেটার। যে ডক্টর ডিসিশন নেবে যে আপনার কোনটা করলে ভালো হবে। এই ক্ষেত্রে শারীরিক গঠনের কি কোনো ভূমিকা রয়েছে, যে এটির উপর কি কোনো কিছু নির্ভর করে থাকে? হ্যাঁ, অনেক পেশেন্টের দেখা যায় পেলভিস অ্যাডিকুয়েট থাকে না। হ্যাঁ, পেলভিসটা যেই পথ দিয়ে বেবিটা বের হবে সেই পথটা চাপা, হ্যাঁ, এবং বেবির ওজনটা বেশি বা মাথার ইয়েটা বেশি, মাপটা বড়, সেক্ষেত্রে সেটাকে বলে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। এক্ষেত্রেও দেখা যায় নর্মাল ডেলিভারি এলাও করলে বেশি প্রলম্বিত প্রসব হয় বা বেবির মায়ের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি না করে সিজার করাই বেটার। জি, সিজারের ক্ষেত্রে আবার এখন একটি বিষয় প্রায় মাঝে মাঝে শোনা যাচ্ছে যে ব্যথামুক্ত, বা ওই যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেকে যেটি অ্যাভয়েড করতে চান, যে ব্যথার কারণে কিন্তু অনেকে অ্যাভয়েড করে থাকেন যে আমি না নর্মাল ডেলিভারি করব না, আমি সিজার করে নিতে চাই। এখন একটি পদ্ধতিতে করা হয়ে থাকে যে বলা হয়ে থাকে যে ব্যথাবিহীন ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি। সে বিষয়টি আসলে কিভাবে করা সম্ভব এবং তাতে কোনো বাড়তি ঝুঁকি রয়েছে কিনা সেটি সম্পর্কে একটু জেনে নেব। ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি আগে আমাদের দেশে ছিল না, রিসেন্ট এসেছে। তো এটা পেশেন্টের জন্য খুব ভালো একটা দিক যে সে পেইন ফ্রি ডেলিভারিটা এনজয় করতে পারছে। তো নর্মাল ডেলিভারির পেইন কিন্তু অনেক বেশি, হ্যাঁ, যেটা হচ্ছে অনেক হাই থ্রেশহোল্ডের পেইন হয় পেশেন্টের, খুব কষ্ট হয়। তো আমরা বলি যে এখন আমাদের দেশে পেইনলেস ডেলিভারি শুরু হয়েছে, যেটা সেকেন্ড স্টেজ অফ ডেলিভারি। ফার্স্ট স্টেজে যখন 4 সেন্টিমিটার হয়ে যায়, জরায়ের মুখটা খুলবে, তখন একটা যে স্পাইনাল পিছনে এপিডুরাল একটা ক্যাথেটার দিয়ে দেয়, স্পাইনাল ক্যাথেটার, অ্যানাস্থেটিস্ট লাগে, এখানে অজ্ঞানে ডক্টর লাগবে। তো এই এপিডুরাল ক্যাথেটার দিয়ে কিছুক্ষণ পরপর ব্যথামুক্ত করার জন্য ইনজেকশন দেওয়া হয়, এবং এটা ফলো আপ করলে আস্তে আস্তে সে সেকেন্ড স্টেজে যাবে, এরপরে তার নর্মাল ডেলিভারি হবে। তবে কিছু সাইড ইফেক্ট তো অবশ্যই থাকে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি, যে সে পেইন ফ্রি হয়ে গেল, যখন তার সেকেন্ড স্টেজ আসলো, যে তখন যে বিয়ার ডাউন করবে, তখন অনেক সময় মা বিয়ার ডাউন করতে পারে না, হ্যাঁ, তখন ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির জন্য আমাদের হেল্প নিতে হয়, ফোরসেপ বা ভেন্টোজ ইউজ করতে হয়, এটা একটা সাইড ইফেক্ট। আর অনেক সময় দেখা যায় সিজারিয়ান সেকশনও লাগলো নর্মাল ডেলিভারির জন্য, ব্যথামুক্ত ডেলিভারির জন্য যে খরচটা আমরা সে বিয়ার করলো, সেক্ষেত্রে ওই খরচটাও লাগলো, আবার সিজারিয়ান সেকশনের খরচটাও লাগলো, এক্সট্রা একটু খরচ লাগে। এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নেব, তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি পরিকল্পিত গর্ভধারণ এই বিষয়টি নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন একজন প্রসিদ্ধ গাইনিরোগ বিশেষজ্ঞ ডক্টর লাকি রহমান। তিনি বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন, কনসালটেন্ট, ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হসপিটাল। চলুন দর্শক আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আমরা জেনে নিচ্ছিলাম যে পরিকল্পিত গর্ভধারণ আসলে বলতে কি বোঝায় এবং এর নানাবিধ বিষয়গুলো, গর্ভাবস্থায় যত্ন, কি সচেতনতা থাকতে হবে এবং কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। এবার যদি আসি যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটি, যে শিশু জন্মদানের যে আমাদের প্ল্যানিংটি, বার্থ প্ল্যান, এই বিষয়ে আসলে রোগীদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? এটি কবে থেকে শুরু করতে হবে আসলে বার্থ প্ল্যানিংটি? আচ্ছা, পেশেন্ট যখন প্রেগনেন্ট পেশেন্ট যখন আমাদের কাছে আসে, হ্যাঁ, ভিজিটে, তখন প্রথম থেকেই আমরা পেশেন্টকে অল্প অল্প করে কাউন্সেলিং করতে থাকি যে তার ডেলিভারিটা কোথায় হবে, কোন পরিবেশে হবে, কার আন্ডারে হবে, কিভাবে হবে, হ্যাঁ, তার ডেলিভারি সম্পর্কে একটা আইডিয়া দিতে থাকি। তো কিছু পেশেন্ট দেখা যায় আমাদের কাছে আসে না, বিশেষজ্ঞ ডক্টরের কাছে আসে না, বা তারা জানেই না যে বার্থ প্ল্যানিংটা কী। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে যে তাদেরকে প্রথম থেকেই একটা প্রিপারেশন নিতে হবে, যে তাদের মাথায় এটা থাকতে হবে যে কোন ডক্টরের আন্ডারে তার ডেলিভারিটা হবে, কোথায় ডেলিভারি হবে, হ্যাঁ, কার মাধ্যমে। অনেক হসপিটাল আছে যারা মিডওয়াইফরা ডেলিভারি করায়, সিস্টার নার্স ডেলিভারি করায়, ডক্টর ডেলিভারি করাচ্ছে। তো এটা তার জানতে হবে কার আন্ডারে তার ডেলিভারিটা হবে এবং কোন পরিবেশে হবে, এবং বাসা থেকে তার হসপিটালের ডিস্টেন্স কতটুকু দূরে। হ্যাঁ, লেবার পেন উঠে গেল, অনেক সময় ব্লিডিং শুরু হলো, লেবার পেন উঠে গেল, হসপিটালে যেতে যেতেই তার অনেক সময় দেখা যায় রাস্তায় ডেলিভারি পেনটা বেশি, অনেক তীব্র আকার ধারণ করলো। এই জন্য তার ওই একটা ট্রান্সপোর্ট রেডি করে রাখতে হবে, যে হসপিটাল থেকে বাসা থেকে হসপিটালে যাওয়ার জন্য তার একটা অ্যাভেলেবল ট্রান্সপোর্ট থাকবে ডেলিভারির সময়। এটা বার্থ প্ল্যানিংয়ের মধ্যে একটা থাকে। আর একটা হচ্ছে যে তার যদি ডেলিভারির সময় ব্লাড লাগে, হ্যাঁ, অনেক সময় এই জন্য ব্লাডটা কে দিবে, হ্যাঁ, কোথা থেকে ব্লাডটা অ্যারেঞ্জ হবে, এটা একটু জেনে রাখতে হবে, তার মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় বেবি ডেলিভারি হওয়ার পরে তার বেবিটা আইসিইউতে নিতে হতে পারে, হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, বেবিটার হার্টের কোনো প্রবলেম আছে, এনআইসিইউতে লাগবে, সেক্ষেত্রে একটু খরচটা বেড়ে যায়। তো এই জন্য প্লাস ডেলিভারির কিছু খরচ আছে, সেই ডেলিভারির খরচটা কোথা থেকে আসবে তার, হ্যাঁ, সেটা তার একটু ধারণা থাকতে হবে এবং এটা অ্যারেঞ্জ করে রাখতে হবে। এই জিনিসগুলো তার বার্থ প্ল্যানিংয়ের মধ্যে আমরা আগে থেকেই তাকে কাউন্সেলিং করতে থাকি যে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে ডেলিভারির সময়, তাহলে তার ডেলিভারিটা খুব সুন্দরভাবে কোনো জটিলতা ছাড়াই হবে ইনশাল্লাহ। জি, অর্থাৎ এই প্ল্যানিংটি আমাদের আগে থেকেই করে নিতে হবে এবং আপনি বলছিলেন যে অত্যন্ত সুন্দরভাবে সবকিছু বিষয়ে প্ল্যানিং থাকতে হবে, যে ব্লাড গ্রুপ থেকে শুরু করে ট্রান্সপোর্ট, তার আর্থিক অবস্থা সব, এবং তার সাথে কে যাবে, সবগুলো বিষয়ের প্ল্যানিং তাকে আগে থেকেই করে রাখতে হবে। এবার যদি আসি ডেলিভারি হয়ে যাবার পরে আসলে কি সমস্যা নিয়ে, বা কি আপনি একজন চিকিৎসক হিসেবে এর পরের সময়টুকুতে আসলে একজন মায়ের দিক থেকে কি সমস্যা বেশি দেখেছেন, যে তিনি কি ধরনের প্রবলেম ফেস করেন? যে হসপিটালে পেশেন্টরা যখন ভর্তি থাকে ডেলিভারির পরে, মেইনলি প্রথম সমস্যাটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বেবির ব্রেস্ট ফিডিং নিয়েই মেইনলি পেশেন্টরা জটিলতা ফেস করে। একটা মা ডেলিভারির পরে সে নিজেই মেন্টালি ফিজিক্যালি একটু উইক থাকে, হ্যাঁ, দুর্বল থাকে। তো এই পেশেন্টটাকে ব্রেস্ট ফিডিংটাকে এস্টাবলিশড করার জন্য পেশেন্টের রিলেটিভ যারা থাকে, মা অথবা শাশুড়ি বা সাথে যারা থাকলো, তাদেরকে হেল্প করতে হবে। এবং আরেকটি বিষয় যেটা একেবারেই উপেক্ষিত থাকে আমাদের দেশে, যেটা হয় যে ব্রেস্ট ফিডিংয়ের জন্য একটা নিপেল কেয়ারের দরকার আছে, হ্যাঁ, যেটা ডেলিভারির আগে থেকেই বিশেষজ্ঞ ডক্টরের কাছ থেকে পেশেন্টের জেনে নেওয়া উচিত, যে ব্রেস্ট ফিডিংয়ের জন্য তার নিজে থেকে প্রস্তুতি কী রকম নিতে হবে, যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে কিভাবে ব্রেস্ট ফিডিং করতে হবে। এবং অনেক সময় ক্র্যাক নিপেল আলসারেশন অথবা ইচিং প্রবলেম, এই প্রবলেমগুলো হয়। সেক্ষেত্রে দেখা যায় ব্রেস্ট ফিডিং অনেক 50% পেশেন্টের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশড করা যায় না। তো এই জন্য আগে থেকেই নিপেলের যত্ন নিতে হবে। এবং ডেলিভারির পরে যেটা হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের জন্য অ্যাটাচমেন্ট, হ্যাঁ, অ্যাটাচমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা হসপিটালের স্টাফরা আমাদের এখন সিস্টারদের, ডক্টরদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং ট্রেনিং বা ব্রেস্ট ফিডিং কর্নার আছে অনেক হসপিটালে, যে মাকে শিখিয়ে দেয় যে ব্রেস্ট ফিডিংটাকে তাকে বাচ্চাকে কীভাবে ধরতে হবে, কীভাবে খাওয়াতে হবে, হসপিটাল থেকেই সে শিখে যাবে। তো সেক্ষেত্রে বেবির বাসায় গিয়ে তেমন একটা প্রবলেম বা জটিলতার মুখোমুখি হতে হয় না। এবার যদি আমরা জেনে নিতে চাই, আলোচনার প্রথম অংশে আপনি বলছিলেন যে কারো ক্ষেত্রে গর্ভধারণের প্রক্রিয়াটি আসলে মানে অনেক চেষ্টা করবার পরেও কনসিভ হয়তো তিনি করছেন না। এরকম বেশ কয়েকটি রোগের ভিতরে আপনি বলছিলেন যে পলিসিস্টিক ওভারি এক ধরনের সমস্যা।
এটি আসলে কি ধরনের রোগ একটু আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নিব। আমাদের কাছে বন্ধ্যাত্ব পেশেন্ট তো অনেক আসে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 50% পেশেন্টই একটা কমন প্রবলেম, হ্যাঁ, যাদের হচ্ছে ডিম্বাণুটা ফোটে না, অ্যানোভুলেশনের প্রবলেম নিয়ে আসে, যে ডিম্বাণু না ফোটার প্রবলেম, মাসিক অনিয়ম, মাসিক অনেক দিন থেকে অনিয়মিত হচ্ছে, বা অনেকে দেখা যায় বিয়ের আগে থেকেই যে পিরিয়ড অনিয়ম হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে হঠাৎ করে, তার গলায় অথবা ঘাড়ে, শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো দাগ হচ্ছে, মুখের মধ্যে একনি একনি হচ্ছে, ব্রণ হচ্ছে, সেজন্য সে অনেক সময় স্কিন ডক্টরের শরণাপন্ন হচ্ছে। তো এই প্রবলেমগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, অনেক সময় দেখা যায় পিরিয়ড রেগুলার হচ্ছে, সে জানেই না তার পলিসিস্টিক ওভারি আছে, আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় যে তার ওভারি দুটো সিস্ট, মাল্টিপল সিস্ট দেখা যাচ্ছে ওভারিতে। আলট্রাসোনোগ্রাফিক এটা ডায়াগনোসিস করা যায়, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলি তখন আমরা। তো এই পেশেন্টগুলো সাধারণত বিয়ের পরে, সব পেশেন্ট না, কিছু কিছু পেশেন্ট বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসে। তো এই পেশেন্টগুলোকে খুব প্রমিজিং একটা আউটকাম দেখা যায় এই পেশেন্টের ক্ষেত্রে। একটু ট্রিটমেন্ট দিলেই বা একটু ওভুলেশন ইন্ডাকশন দিলেই বা লাইফস্টাইল চেঞ্জ করলেই আমরা এই পেশেন্টগুলোকে কিন্তু খুব ভালো আউটকাম পাই, খুব সহজেই তারা কনসিভ করতে পারে। কিন্তু জটিলতাটা দেখা যায় মানে যখন সিভিয়ারিটিটা হয়, যে পেশেন্টটা জানলোই না যে তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে, বছরের পর বছর এখানে সেখানে ট্রিটমেন্ট করছে, কিন্তু তার ডিজিজটা আসলে খুব ভালো করে ডায়াগনোসিসই হলো না। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় খুব জটিল কন্ডিশনে নিয়ে আসে পেশেন্ট, এমন একটা পরিস্থিতিতে আসে যে তার তখন আর মেডিসিনে কাজ হয় না। হ্যাঁ, আমাদেরকে ল্যাপারোস্কোপি, ফার্স্ট স্টেপেই ল্যাপারোস্কোপির কথা বলতে হয়। ল্যাপারোস্কোপি একটা হচ্ছে অপারেশন, যেটা হচ্ছে আমরা ওটিতে নিয়ে করি পেশেন্টকে। ল্যাপারোস্কোপির কথা শুনলে অনেক পেশেন্ট খুব ভয় পেয়ে যায়, এমন ভাবে যে এটাই হয়তো বা লাস্ট স্টেপ, কিন্তু আসলে ল্যাপারোস্কোপিটা লাস্ট স্টেপ না। ল্যাপারোস্কোপি হচ্ছে তার ক্ষেত্রে প্রথম স্টেপ, হ্যাঁ, ট্রিটমেন্টের ক্ষেত্রে, ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে। ওটিতে নিয়ে তার পেটে ছোট্ট একটু ফুটা করে, 3টা ফুটা করা হয়, ছোট ফুটা করে মাইক্রোস্কোপের মতো ক্যামেরা ঢুকিয়ে দেখি আমরা যে তার জরায়ু, ওভারি বা ফেলোপিয়ান টিউবে কোনো প্রবলেম আছে কিনা, ফেলোপিয়ান টিউবে ব্লক আছে কিনা, ইউট্রাসে কোনো প্রবলেম আছে কিনা, এবং ওভারিতে সিস্টগুলো যেটা থাকে সেটা আমরা ড্রিল করে দিই, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বলে। ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করলে যে অ্যান্ড্রোজেন রিচ ফ্লুইডগুলো থাকে, তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পেশেন্টের থাকে বডিতে অ্যান্ড্রোজেন লেভেলটা অনেক বেশি থাকে, এবং এই সিস্টের ভিতরেও অ্যান্ড্রোজেন লেভেলটা অনেক বেশি থাকে। তো এই ওভারিয়ান ড্রিলিংটা করে দিলে তার পরবর্তীতে যখন আমরা ওভারিয়ান স্টিমুলেশন দিই, তার ওভুলেশন ইন্ডাকশন দিই, খুব ভালো রেসপন্স করে। তো এদেরকে আমরা যে কাউন্সেলিং করে, যে ল্যাপারোস্কোপিটা আপনারা ভয় না পেয়ে একটু এগিয়ে আসুন, সাহস নিয়ে এগিয়ে আসুন, ল্যাপারোস্কোপি করুন, দেখবেন আপনার ইনশাল্লাহ খুব দ্রুত কনসিভ পড়ে যাবে। অর্থাৎ ল্যাপারোস্কোপির এই ক্ষেত্রে আপনি বলছেন যে 3টি ছোট ছোট ছিদ্র করে অনেকগুলো উপকার পাওয়া যেতে পারে, বিশেষ করে বন্ধ্যাত্ব রোগের ক্ষেত্রে, যে আমরা সবগুলো গঠন দেখে নিতে পারি, প্রজননতন্ত্রের অধিকাংশ জায়গার গঠন, এবং প্রয়োজনীয় কিছু চিকিৎসাও করে দেওয়া সম্ভব। ল্যাপারোস্কোপি থেকে কি জটিলতা অনেক বেশি পেয়েছেন বা এরকম কোনো বিষয় রয়েছে? খুব বেশি জটিলতা ল্যাপারোস্কোপিতে পাওয়া যায়নি। ল্যাপারোস্কোপি একটি অপারেশন, নর্মাল অপারেশন, একটা আমরা বলি যে একটা ইনভেস্টিগেশনের মতোই। হ্যাঁ, হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি একটা ইনভেস্টিগেশন আছে, যেটা দিয়ে আমরা টিউব টেস্ট করি, হ্যাঁ, যেটা একটু কষ্টকর। হ্যাঁ, পেশেন্টরা অনেক কষ্ট পায় বলে এসে পেশেন্ট। তো ল্যাপারোস্কোপিতে আসলে অ্যানেস্থেসিয়ার হ্যাজার্ড ছাড়া, হ্যাঁ, নর্মাল অন্য যে কোনো 8-5টা অপারেশনের মতোই অ্যানেস্থেসিয়ার একটা হ্যাজার্ড থাকে, আর সার্জারি কিছু হ্যাজার্ড তো থাকেই, সেই হ্যাজার্ডগুলো ছাড়া আসলে খুব বেশি মেজর কোনো প্রবলেম, কমপ্লিকেশন থাকে না। ধন্যবাদ। আমরা একটু ফোন নিয়ে আলোচনায় ফিরে আসছি। জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলতেছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি যে আমার একটা বেবি আছে 10 মাস, কিন্তু আমি জন্মবিরতি করার জন্য আপনার প্রতি 3 মাস অন্তর সময় দেখে ইঞ্জেকশন দিই, কিন্তু ইঞ্জেকশন দেওয়াতে আমার ওয়াইফ বলতেছে যে তার যে পায়ে একটু ব্যথা ব্যথা মনে হয় বা দুর্বলতা মনে হয়, কিন্তু এটার পরিবর্তে কি অন্য কোনো কিছু পদ্ধতি ব্যবহার করা যাবে? তার বয়স 19। দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ দর্শক প্রশ্ন করার জন্য। আসলে আপনার ওয়াইফের বয়স 19 এবং বেবির বয়স 10 মাস। হ্যাঁ, এক্ষেত্রে আপনার ইনজেক্টেবল কন্ট্রাসেপশন যেটা দিয়ে নিচ্ছেন 3 মাস অন্তর অন্তর, এটা খুব ভালো একটা পদ্ধতি। তবে যে সাইড ইফেক্টগুলো বলছেন আপনি, যে পায়ে ব্যথা, শরীর দুর্বল, এটাই আসলে ইনজেকশনের সাইড ইফেক্ট না। ইনজেকশনের কারণে এই সাইড ইফেক্টগুলো হয় না। তার হয়তো বা ব্রেস্ট ফিডিংয়ের জন্য, বাচ্চাকে যে বুকের দুধ খাওয়াচ্ছে, তার এই সময়টা যে যার এক্সট্রা কেয়ার দরকার, সেই কেয়ারটা আপনাকে নিতে হবে বাচ্চার মায়ের জন্য।
তবে যদি আপনি এই ইনজেক্টেবল কন্ট্রাসেপশনটা সুইচ করে অন্য কোনো কন্ট্রাসেপশনে যেতে চান, সেক্ষেত্রে তার জন্য অনেক ভালো ভালো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল। 6 মাসের পর, বাচ্চার বয়স 6 মাস হয়ে যাওয়ার পর থেকেই আমরা বলি যে সে পিলটা খেতে পারে, মুখে খাওয়ার পিল খেতে পারে, প্রতিদিন একটা করে পিল খাবে, এবং এটা তার শরীরকে প্রথম 1 মাস বা 1 থেকে 3 মাসের মধ্যে কিছু জটিলতা দেখা যায় ওরাল কন্ট্রাসেপটিভ পিলে। এরপরে তার বডি যদি তার অ্যাডজাস্ট করে যায়, সেক্ষেত্রে টানা 2 বছর সে এই কন্ট্রাসেপটিভ পিলটা নিতে পারবে। এবং দেখা যায় যে একটা ইমপ্ল্যান্ট আছে যেটা হাতের চামড়ার নিচে আমরা দিয়ে দিই, 3 বছরের জন্য আপনাকে প্রোটেকশন দিতে পারে। আরেকটি কন্ট্রাসেপশন আছে যে কপার টি, কপার টি জরায়ুর ভিতরে দিয়ে দিই আমরা, 10 বছর প্রোটেকশন দিবে আপনাকে যদি 10 বছরের মধ্যে বাচ্চা নিতে চান। তো কপারটির অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো সময় আপনি খুলে ফেলতে পারেন, যদি পরবর্তীতে বাচ্চা নিতে চান সাথে সাথে খুলে ফেলে আবার বাচ্চার জন্য ট্রাই করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার ক্ষেত্রে ইয়ে করতে পারেন, যদি আপনার ওয়াইফ যদি প্রোটেকশন না নিতে চায়, সেক্ষেত্রে আপনি কন্ডোম ইউজ করতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো একটা পদ্ধতি। জি, ধন্যবাদ আপা অত্যন্ত সুনির্দিষ্টভাবে উত্তরটি দিয়ে দেওয়ার জন্য। এখন যদি আমরা আলোচনায় ফিরে যেতে চাই, যে ল্যাপারোস্কোপি নিয়ে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে এটি ইনফার্টিলিটির চিকিৎসায়, বন্ধ্যতার চিকিৎসায় অত্যন্ত প্রমিজিং একটি স্টেপ, এবং যেটি লাস্ট স্টেপ মোটেও নয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই খুব বেশ জটিলতা ছাড়াই এটি সাকসেসফুলভাবে করা যেতে পারে। ধন্যবাদ এই বিষয়টিতে পরিষ্কার বার্তা আমাদের দেওয়ার জন্য। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। সবার শেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রয়েছে আপনার? দর্শকদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে, আপনারা গর্ভধারণ করার আগে, প্রেগনেন্সি নেওয়ার আগে অবশ্যই প্ল্যান করবেন যাতে আপনার এই প্রেগনেন্সিটা, নর্মাল প্রেগনেন্সিটা হাই রিস্ক প্রেগনেন্সিতে বা জটিল প্রেগনেন্সিতে কনভার্ট না হয়, এবং ডক্টরের শরণাপন্ন হবেন, এবং যে নিয়মকানুনগুলো আমরা আপনাকে অ্যাডভাইস করব, সেই অ্যাডভাইসগুলো ফলো করে একটি সুন্দর একটি প্রেগনেন্সি বা বেবি আপনারা যাতে নিতে পারেন, সেই ইনশাল্লাহ ভালো একটা প্রেগনেন্সি আউটকাম নিতে পারবেন ইনশাল্লাহ। এটাই হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। এত ব্যস্ততার ভিতরে আপনি সময় দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। আপনাকে সময় দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এসএটিপিকেও ধন্যবাদ, এবং দর্শককেও ধন্যবাদ। জি, দর্শক, আজ আলোচনা হলো পরিকল্পিত গর্ভধারণ নিয়ে, এবং আপনারা জেনে নিলেন যে এখন আসলে এই কনসেপ্টই চেঞ্জ হয়ে গিয়েছে। আগে কিন্তু সবাই হয়তো দম্পতিরা চেষ্টা করছে গর্ভধারণ করবার পরে চিকিৎসকের শরণাপন্ন হতেন। এখন কিন্তু আসলে বলা হয়ে থাকে গর্ভধারণের আপনি যখন পরিকল্পনা করছেন তখনই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং তার তত্ত্বাবধানে থেকেই চেষ্টা করবেন যে সামনের সময়টুকু, এবং গর্ভাবস্থায় নিয়মিত ফলো আপের কোনো বিকল্প নেই। যে কোনো জটিলতা হলে সেটি পূর্ব থেকেই হ্যান্ডেল করা সম্ভব যদি আমরা চিকিৎসকের তত্ত্বাবধানে থাকি। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।